পাঠ করছি শর্মিষ্ঠা কর চৌধুরীর লেখা গল্প মিথিলার কথা। সব হারালে কি খালি কষ্ট হয় বলে আপনার বিশ্বাস? আমার কিন্তু তা মনে হয় না। বরং সব হারিয়ে আর কিছু হারানোর ভয় থাকে না বলে মনে একটা প্রশান্তিও আসা উচিত বলে মনে করি। মানে? হ্যাঁ, যা গেছে তা যাওয়ার ছিল বলেই তো গেছে। আপনার নিজের হলে কি হতো? আবার নতুন করে কিছুর অন্বেষণ করতে কি ইচ্ছে করে না? যা হবে একেবারেই নিজস্ব। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে গঙ্গার ধারে বসে মিথিলা আর সমরেশ কথা বলছিল। সেই সময় এই অদ্ভুত উত্তর দেয় সমরেশ, মিথিলার কিছুর কথার পরিপ্রেক্ষিতে। মিথিলা মুহূর্তে স্তম্ভিত, অবাক দৃষ্টিতে সমরেশকে দেখতে থাকে। যত দেখছে এই মানুষটাকে ততই অবাক হচ্ছে। তাই দেখে সমরেশের অভিব্যক্তি, ওই দেখো আবার সেই মর্মভেদী দৃষ্টি নিয়ে তাকায়। অমনভাবে তাকাবেন না, বলেছি না আপনাকে? ওই দৃষ্টিতে আমার কেমন প্রেম প্রেম পায়। মিথিলা একথা শুনে হেসে উঠলে সমরেশ বলে, সে আপনি হাসুন যত খুশি, তাই বলে আমার কোনো মতই বদলাবে না। কোনো মত মানে? ওই যে সব হারিয়ে কষ্ট পাওয়ার মতো বোকামি নেই, আর আপনার চোখ দেখে প্রেমে পড়া। মিথিলা আর সমরেশের আলাপ একদম কাকতালীয়ভাবে। মিথিলা অফিসের পর রোজ এই গঙ্গার ঘাটটায় এসে বসে। শীতকালে মিস করলেও বছরের বাকি সময়টাই অস্তগামী সূর্যের সাথী হতে আসে ও। একবার বিশেষ কারণবশত মিথিলা প্রায় এক সপ্তাহ আসেনি। তারপর যেদিন এলো সেদিনও বেশ অন্যমনস্ক, এবং বিগত দিনের মানসিক ধকল তখনও কাটিয়ে উঠতে পারেনি। পরিচিত চাওয়ালা ছেলেটিকে বেঞ্চ থেকে উঠে ডাকতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা শক্তপোক্ত হাত যেন রেডি হয়েই ছিল। অতি ক্ষিপ্রতায় ওকে ধরে ফেলে। মিথিলা পড়ে যাওয়াটা সামলে নেয়। থ্যাঙ্কস, আসলে শরীরটা ঠিক আছে, কোনো কিছু বলতে হবে না। আপনি বসুন আগে একটু ধীর স্থির হয়ে। বলার সময় বা আমি কেউ পালিয়ে যাচ্ছি না। বেশ খানিকটা ধাতস্থ হলে নিজেদের মধ্যে সৌজন্য বিনিময়ের পর সমরের সামনের দোকান থেকে দুজনের জন্য কিছু শুকনো খাবার আর দুটো ফ্রুট জুস নিয়ে এসে মিথিলার সামনে ধরে। জিজ্ঞাসু দীঘল চোখে তাকিয়ে থাকে মিথিলা। নিন, কিছু খেয়ে নিন আগে, তারপর শুনবো আপনার কথা। আমার খিদে পায়নি জানি তো, কিন্তু আমার তো পেয়েছে। তাই খাবার কিনতে যেতে কেমন একটা দৈববাণী হলো শুনলাম যেন, পাষণ্ড তুই একা খেলে তোর পাপ লাগবে। আপনি শোনেননি না? জানি শুনতে পাবেন না, পুণ্যবান মানুষ ছাড়া কেউ দৈববাণী শুনতে পায় না। মিথিলা হেসে ফেলে বলে, বুঝলাম, দিন, তবে একটাই কেক দেবেন। একটা? বাকিগুলো? ওই কেকের মালা আপনি গলায় পরে বসে থাকুন। হাসতে হাসতে বলে মিথিলা। সেদিন তাকিয়ে সমরেশ মনে মনে বলে, আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। কেউ বলেছে আপনাকে? কি ভাবছেন সমরেশবাবু? কই কিছু না তো। নিন ধরুন। এইভাবে দুজনের আলাপচারিতা শুরু। অনেক দিন পর মিথিলায় একটু মন খুলে হেসেছিল। তার 2 সপ্তাহ আগে তো মনে হচ্ছিল জীবনটাই আর রাখবে না। এত অপমান নিয়ে কি করে জীবন কাটাবে ও? ঈশ্বর এত নির্দয় কি করে হতে পারেন? গত সপ্তাহে আসেননি বলে সূর্যাস্তের রং ধরেনি আকাশে, জানেন আপনি? মিথিলাকে অবাক করে দিয়ে সমরেশ জুসে চুমুক দিতে দিতে খুব মৃদুস্বরে বলে। সমরেশের দিকে তাকিয়ে মিথিলা চুপ করে থাকে। আপনি কিছু না বলে এমন তাকিয়ে থাকার বায়না নিয়েছেন নাকি? আবার হালকা চালে বলে সমরেশ। গায়ের আঁচলটা ভালো করে টেনে বসে। হাতে ধরা আধ খাওয়া কেকটা নিয়ে কি করবে বুঝতে পারে না। এদিক ওদিক তাকাতেই বলে, কিছু করার নেই তো। আপনি আমার সম্পর্কে এত খবর রাখেন বলে আমার তো আর বিস্ময়ের শেষ নেই। অবাক হওয়াটা কি খুব অন্যায়? বুঝলাম, হেসে উত্তর দেয় সমরেশ। তারপর আবার বলে, আসলে আমিও তো রোজ এক প্রস্ত ডিউটি সেরে এখানে ঘন্টাখানে কাটিয়ে যাই কি না, তাই তখনই খেয়াল করেছিলাম আমার মতো গোধূলি প্রেমিক আর একজন আছেন যে। মিথিলা এবার বুঝতে পেরে কিছুটা রিল্যাক্সড হয়। তাই আমি টেলিফোন ভবনে আছি। আপনি? আমি এজেন্ট। শুনেই আরও একটু গুটিয়ে নেয় মুহূর্তের মধ্যে মিথিলা। সমরেশ আবার হাসতে থাকে। ভয় পেলেন তো, তাই না? তারপর নিজেকে ধাতস্থ করে বলে,
আরে আপনি যা ভাবছেন তা নয় একেবারেই। একটা অনিশ্চয়তার মধ্যে থাকা মানুষ ও তার পরিবারকে নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করি মাত্র। একটা ভুল পদক্ষেপ বা অসময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা যাতে সেই মানুষটার জীবনে বা তার সঙ্গে জড়িত অন্য কোনো জীবনেই অনাহিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেটার একটু হলেও ব্যবস্থা করি আর কি বলতে পারেন, কিন্তু কাউকে জোর করে নয়। আরও 2-4টে কথার পর আগামীকাল দেখা হওয়ার সম্ভাবনা নিয়ে চক্র রেলের স্টেশনের দিকে এগিয়ে যায় মিথিলা আর সমরেশ বাস রাস্তার দিকে। সেদিন বেশ অন্যরকম লাগছিল মিথিলার। কেমন যেন একটা দমকা বাতাসে গুমোট মেঘ কেটে গেল মনে হচ্ছে। মিথিলা যথেষ্ট বুদ্ধিমতী ও বাস্তববাদী, জানে এইসব পথের সম্পর্ক ভালো লাগা পথেই শেষ করে দেওয়া উচিত। অন্তত ওর বিগত 15 দিনের অভিজ্ঞতা তো সেটাই দাবি করছে, বলছে। তাই যতবার সেই গুমোট মেঘটাকে টেনে আনতে চাইছে ওর ভিতরে, ততবারই সেই বাতাসটার উপস্থিতি টের পাচ্ছে নিজের ভিতরে। নিজের এমন হঠাৎ পরিবর্তনে বেশ খানিকটা অবাকও যে হচ্ছিল না তা নয়। মিথিলা বসু 2 হাতে সব কিছু অলরেডি পিছনে ফেলে সামনের মাসে পায়ের আঙুলে ধরে ফেলবেন। তিনি উজ্জ্বল শ্যামবর্ণ নিয়েই সুদর্শনা, টেলিফোন ভবনের একটা গুরুত্বপূর্ণ বিভাগের সুপারভাইজার, যাকে সরকারি অফিসে বড়বাবু সম্বোধন করা হয়। মজা করে অনেক সহকর্মীরা তাই বলে ডাকলে মিথিলাও মজা করেই সাড়া দেয়। ওর বেশ ভালো লাগে ডাকটা। কোথাও গিয়ে মনে হয় লিঙ্গভেদটা ঘোচাতে পেরেছে ও। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মিথিলা যখন বিয়ের সব প্রায় ঠিকঠাক, একদিন অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে দাদা অফিসের মধ্যে অজ্ঞান হয়ে গেল। তার সহকর্মীরা হসপিটালে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় ওনাকে। বাড়িওয়ালার ঘরে অফিস থেকে ফোন আসতেই পরিমরি করে ছোটে মিথিলা। গিয়ে দেখে দাদার নানান রকম টেস্ট শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে পেটে ব্যথা করলে দাদা ওষুধের দোকান থেকে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়ে নিত, সেটা মিথিলা জানে। একদিন বলেও ছিল দাদাকে, এমন করে হাতের আন্দাজে ওষুধ না খেয়ে একটু ডাক্তার দেখালে পারিস রে। চুপ কর তুই, সব ডাক্তারই আমার জানা আছে। শালা গেলেই গুচ্ছের টেস্ট করতে দেবে, তাও আবার তেনাদের পরিচিত জায়গা থেকে। সব শালা ধান্দাবাজ। তবুও ছাড় তো, এইসব আবার তোর বৌদির মাথায় ঢোকাস না যেন। দুটিতে তো আবার হরিহর আত্মা কি না। মিস্টার কনিষ্ক বসুর বাড়ির লোক কে আছেন? নার্সের কথায় সম্বিত ফেরে মিথিলার। লাফ দিয়ে উঠে ডাক্তারের সঙ্গে দেখা করতে ছোটে। ডাক্তারবাবু বললেন, একটা চেষ্টা ওনারা অবশ্যই করবেন, কিন্তু তাতে প্রচুর টাকার ধাক্কা। বিনা মেঘে বজ্রপাতের মতন ও দাদার প্যানক্রিয়াটাইটিস ধরা পড়েছে খুব অ্যাডভান্টেজ স্টেজে। সেদিন মিথিলা একাই গিয়েছিল হসপিটালে। বাড়িতে এসে এই কথাটা মিথিলাকে জানাতে হয়। বৌদি শুনেই ধপ করে চেয়ারে বসে পড়েন। বিধবা মা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকেন। আর ওর 3 বছরের ভাইজি টুকি কিছু বুঝতে না পেরে পিসির কোলে ঝাঁপিয়ে পড়ে মুখ গুঁজে রাখে। সেও যেন বুঝতে পেরেছে কিছু একটা অনর্থ হতে চলেছে। টুকিকে কোলে নিয়ে বৌদির কাঁধটা শক্ত করে চেপে ধরে। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, কিচ্ছু চিন্তা করো না তোমরা, দাদার চিকিৎসা হবে। দাদার সুস্থতা থেকে এই মুহূর্তে বেশি কিছু ইম্পর্টেন্ট নেই। প্রয়োজন পড়লে আমার বিয়ের জন্য মা যে গয়না রেখেছে সব বেচে দেব। বৌদি চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। মিথিলা জড়িয়ে ধরে বলেছিল, এমন করে ভরসা রেখো, ঘিরে রেখো তোমরা, তাহলেই হবে, আর কিছু চাই না। সেদিন 4 নারী একে অপরকে জড়িয়ে রেখেছিল এক পরম ভরসায়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কেবলমাত্র বোনের গয়নাগুলোতে হাত পড়ার আগেই দাদা সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছেন পরপারে। মিথিলা শ্মশানে বসে থাকতে থাকতে টের পেল ওর জ্বর আসছে, কিন্তু সে সময় নিজেকে নিয়ে ভাবার অবকাশ ছিল না ওর। চোখের সামনে তখন টুকির মুখটা খালি ভেসে উঠছে। প্রায় কপরদক্ষণ্য থেকে শুরু করতে হয়েছে ওদেরকে আবার। কথায় বলে, ভগবান একদিকে কেড়ে নেন, অন্যদিকে আশার হাত বাড়িয়ে দেন। এই প্রবাদটা সত্যি করে মিথিলার চাকরিটা হয়ে গেল টেলিফোন ভবনে। না হলে কি যে হতো ভাবলে এখনও মিথিলার হাত পা ঠান্ডা হয়ে গিয়ে কেমন একটা জ্বর জ্বর লাগে যেন। বৌদি কিছু সেলাই ফোড়াই করে যতটা পারত সাহায্য করত, কিন্তু আস্তে আস্তে সেটাও বন্ধ হলো চোখের সমস্যার জন্য। এরপর সংসারের জোয়াল পুরোপুরি কাঁধে তুলে নেয় মিথিলা। সময়ের সঙ্গে সঙ্গে মাও চলে যান। যেদিন মা চলে গেল সেদিন রাতেও কাঁপুনি দিয়ে জ্বর এলো মিথিলার হঠাৎ। অনেকেই অনেক কথা বললেন শুনে। কেউ বললেন মাথার নিচে লোহার চাবি রাখো, তো কেউ বললেন ঘরে সবসময় একটা প্রদীপ জ্বেলে রাখো। যে যা বললেন সবই করল বৌদি।
কিন্তু তার সঙ্গে করল ননদিনীর নিরলস সেবা। এমনকি 10 বছরের টুকিও মাকে সাহায্য করতে লাগলো নিরলসভাবে। এরপর গঙ্গা দিয়ে জল বয়ে গেছে প্রচুর। মাস 3 আগে টুকির বিয়ে হয়ে যেতে বৌদি আর মিথিলা একজন অন্যজনকে যেন চোখে হারাতে শুরু করেছে আরও বেশি করে। সবই ঠিকঠাক চলছিল এমনিতে, কিন্তু দিন 15 আগে টুকি একদিন এসে ঘোষণা করে ওর মাকে ওর কাছে দিল্লিতে নিয়ে যাবে। তোর সাথে দিল্লি নিয়ে যাবি? ও, তো ভালো কথা তো। থেকে এসো বৌদি, তোমারও একটু চেঞ্জ হবে। না মানে বলছিলাম কি পিপি, মাকে বরাবরের জন্য নিয়ে যাব আমি। সে কি, কেন রে? আমি তো পুরো একা হয়ে যাব রে টুকি। টুকি কেমন যেন ঝাঁঝিয়ে ওঠে। কি আশ্চর্য, মা কি সারা জীবন বসে তোমার পাহারা দেবে? আসলে একা হয়ে যাওয়া নয়, তোমার অফিসের ভাত রেঁধে দেবার লোকের অভাব হবে তাই বলো। মিথিলার পুরো পৃথিবীটা কেমন দুলে ওঠে। এ কোন টুকিকে দেখছে ও? একে ও নিজের সন্তানের মতন কোলে পিঠে করে মানুষ করেছে? না না, মানুষ করতে পারেনি, খালি হাতে পায়ে বড় করেছে মাত্র। না হলে এমন করে ও ওর পিপিকে বলতে পারত? যার কাছে টুকি ওর সব আবদার নির্দ্বিধায় জানিয়েছে, পূরণ যে হবেই সেই আশা রেখে। এমনকি ভীষণভাবে রক্ষণশীল মাকে ওর অসবর্ণ বিয়েতেও রাজি করিয়েছে ওর পিপির সাহায্যে। আর সেই টুকির কাছ থেকে ওর পিপিকে আজকে এমন কথা শুনতে হলো। আর শুধু টুকি কেন, কোথায় বৌদিও তো কিছু বলছে না। সেও তো কেমন চুপ করে মেয়ের জন্য লুচির ময়দায় ময়ান দিতে ব্যস্ত। যদি তাই ভাবিস তাহলে তাই সই। তো কবে রওনা দিচ্ছিস তোরা? সামনের সপ্তাহে ফ্লাইটের টিকিট করে সব জানিয়ে দেব। তুমি মায়ের সব অফিসিয়াল ডকুমেন্টগুলো মনে করে দিয়ে দাও এখনই। খালি হুম ছাড়া আর কিছুই মিথিলার মুখ দিয়ে বের হয়নি সেদিন। ঘরের দরজা বন্ধ করে শুয়েছিল মাথা ধরার অজুহাত দিয়ে সারা রাত। বৌদিও কেন জানি সেদিন ওকে খেতেও আর সেভাবে জোর করেনি। দেখতে দেখতে যাওয়ার দিন এগিয়ে এলো, চলেও গেল সেদিনটা। খালি ফাঁকা হয়ে গেল মিথিলার ঘরটা, নাকি বুকটা সেটা আজও পরিষ্কার বুঝতে পারে না ও। সেদিন রাতে এলো ধুম জ্বর মিথিলার। ঘরে রাখা প্যারাসিটামলে আর টলতে টলতে নিজে গিয়েই কলের তলায় মাথা পেতে কোনো রকমে মাথা ধুয়ে জ্বর নামিয়েছে একাই, জীবনে প্রথমবার। বুক ফাটা যন্ত্রণা আর জ্বরের তরাসে দু চোখের জলের বাঁধ সেদিন ভেঙেছিল বারে বারে। এরপর মনের জোরে এনে খানিক সুস্থ হয়ে অফিস জয়েন করেছে মিথিলা। তারপর সেদিন গঙ্গার পাড়ে গেছে। সেদিনই ওইভাবে সমরেশের সঙ্গে আলাপ মিথিলার। এমন করেই যখন চলছে, হঠাৎ একদিন সমরেশ অদ্ভুত এক গম্ভীর স্বরে বলল, মায়াবন, একদিন আমার সাথে সূর্যোদয় দেখবে? মিথিলা উত্তর দেবে কি, ও তো জাস্ট বিস্ময় ভরা চোখ নিয়ে বলে, কি বলে ডাকলেন? মুহূর্তের মধ্যে সমরেশ স্বাভাবিক, মুখে এক মুঠো ঝালমুড়ি চালান করে দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলে, মায়াবন। হঠাৎ এমন অদ্ভুত নাম, আপত্তি থাকলে ডাকবো না। আপত্তির কথা নাই সমরেশবাবু, এমন একটা নাম, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, সেটাই খালি জানতে চাইছি। বিষয়টিকে সহজ করতে সচেষ্ট হয় মিথিলা। আজকেই শুনবেন? কাঁচা লঙ্কার ঝালে হুহা করতে করতে জিজ্ঞেস করে সমরেশ। মিথিলা মুখে কিছু না বলে শুধু তাকিয়ে থাকে সমরেশের দিকে। ওই দৃষ্টির সামনে নিজেকে একটু অগোছালো লাগছিল স্মার্ট সমরেশের, তাই নিজেকে গুছিয়ে নিতে সময় নেয়। জিজ্ঞাসা করে, জল আছে আপনার সঙ্গে? তাড়াতাড়ি জলের বোতল বের করে দিয়ে মিথিলা বলে, হ্যাঁ, আজই শুধু নয়, এক্ষুনি শুনবো। ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে বলে, কলেজে আমাদের এক বান্ধবীর নাম ছিল মায়াবিথিকা। ওকে আমি ডাকতাম মায়াবন বলে সবার আড়ালে। আপত্তি করতো না জানেন, বরং ব্লাশ করত। তারপর একটু হেসে খুব দীপ্তস্বরে সমরেশ বলে, একটা অসীম ভালো লাগা ছিল ওর প্রতি। জানি না সেটা ভালোবাসা কিনা, তবে কোনো দিন ভয়ে কিছু বলিনি ওকে। কিসের ভয় ছিল আপনার? কিসের ভয়? অনেক কিছুর ভয় মিথিলা। শুনবেন? শুনুন তাহলে। মায়ের প্রিম্যারিটাল চাইল্ড আমি। মামা বাড়ি থেকে জোর করাই খালি মায়ের স্মৃতিতে এক চিমটে সিঁদুর পরিয়ে সব দায়িত্ব ঝেড়ে ফেলেছিল আমার বায়োলজিক্যাল ফাদার। জীবনেও আর ওই মুখো হয়নি সেই কাওয়ারটা। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ে সমরেশ। হালকা করে হাতে চাপ দিয়ে স্থির বিশ্বাসের সঙ্গে মিথিলা ওর সহমর্মিতা জানায়। নিজেকে সামলে সমরেশ বলতে থাকে,
মামাবাড়ির সংসারে উদ্বৃত্ত হিসেবেই বড় হওয়া, কোনো কিছুরই জোর ছিল না তেমন। তাই বলে দিলে যদি বন্ধুত্বটাও না থাকে, যদি ওকে বরাবরের মতন হারিয়ে ফেলি, এই ভয়ে কিছুই কোনোদিন বলে উঠতে পারিনি। বলতে বলতে যেন হারিয়ে যাচ্ছিল ও সেই ফেলে আসা দিনগুলোতে সমরেশ, যেগুলো খালি নিঃস্ব হওয়ারই সংবাদ দিচ্ছিল একটার পর একটা মিথিলাকে। আবারও কয়েক মুহূর্ত চুপ করে থাকে দুজনেই। তারপর আবার সমরেশ বলে চলে, সে একদম আপনার কার্বন কপি ছিল জানেন। খালি তার গায়ের রং ছিল ফর্সা, আর আপনি শ্যামবর্ণা। প্রথম দিনেই আপনাকে দেখে চমকে উঠেছিলাম। আজকে হুট করে বেরিয়ে গেল নামটা। আসলে সকলের অগোচরে যে মনে খোদাই হয়ে গেছে ওই নামটা। তারপরে বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠে প্যান্ট ফ্যান্ট ঝেড়ে বলল, চলুন, সন্ধে গড়িয়েছে অনেকক্ষণ। এর পরের চক্রটাই লাস্ট, ওটা ধরে বাড়ি ফেলে অনেক রাত হবে আপনার। হোক, আপনি বসুন। কি যেন ছিল মিথিলার স্বরে। সমরেশ অন্যদিনের মতন জোর খাটাতে পারল না এক্ষেত্রে। আবার বসে পড়ে বলল, অগত্যা। মিথিলাই খেই ধরল। তিনি কোথায় এখন? উদাসী স্বরে উত্তর এলো, জানি না কোথায়। আসলে যখন আমরা কলেজ ছাড়ি তখন তো সোশ্যাল নেটওয়ার্কিং এমন ছিল না। ভরসা ছিল ল্যান্ডলাইন, তাও আবার সবার বাড়িতেও ছিল না, ওর বাড়িতেও নয়। ও ছিল আসামের মেয়ে, মাঝে মধ্যে চিঠি, তাও আস্তে আস্তে কমে এলো। আমরা ছেলেরা সবাই প্রায় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, আর অধিকাংশ মেয়েরা সংসার। ব্যাস, এইভাবেই শুনলাম সেও নাকি ব্যস্ত হয়ে পড়েছে সুদূর পশ্চিমে কোনো দেশে। এখন তো একবার খুঁজে দেখতে পারেন, পৃথিবী তো এখন হাতের মুঠোয়। সে জানি, কিন্তু সব কিছু তো আর আমার হাতের মুঠোয় নয় মিথিলা। শেষের দিকে সমরেশের গলাটা ধরে এলো। বিমার জগতে তো কম দিন ধরে কলম পিষছেন না, কম ধরনের বিমার খবরও অজানা নাই। জীবন বিমা, স্বাস্থ্য বিমা থেকে শুরু করে কত রকমের সম্পত্তি বিমার কভারেজ আমাদের দেশে হয়। এমনকি অপহরণের বিমাও চালু আছে, আপনার মুখেই শুনেছি কোনো কোনো দেশে। সম্পর্কের বিমা করানো হয় না কেন বলতে পারেন? এটারই তো সবচাইতে বেশি ইনসিকিউরিটি, তাই না? এই কথা বলতে বলতে মিথিলার একটা ফোন আসে। স্ক্রিনে নামটা দেখে নিয়েই সমরেশের দিকে তাকিয়ে বলে, বৌদি। সমরেশ পাশ থেকে উঠে যেতে চাইলে ইশারাই না করে। হ্যালো বৌদি, বলো। হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল, এখন ঠিক আছে। গলায় স্বাচ্ছন্দ্যের সুর মিথিলার। এ বাবা, নিজের বাড়িতে আসবে তার জন্য পারমিশন নিচ্ছ? কাঁদছো কেন বৌদি? টুকি তো কত ভালোবেসে নিয়ে গেল, এখন কিছুদিন থাকো না ওখানে। ওভাবেও ভাবছো কেন? টুকির বর তো তোমার ছেলের মতোই। আমিও যেটুকু দেখেছি মন্দ তো মনে হয়নি বৌদি। কোনো অসুবিধা হলে তুমি ওদের সাথে আলোচনা করছো না কেন? ওরা জানবে কি করে তোমার মনের কথা? আমি পুরোটাই এখন বুঝতে পারছি বৌদি। আমি তোমার মনের কথা বুঝতে পারতাম, কারণ আমরা বহু বছর একসাথে আছি বা একই সমস্যায় কাঁধে কাঁধ নিয়ে লড়েছি। ওদেরও তো সময় লাগবে তোমায় বুঝতে। দেখো, টুকির বিয়ের আগে একরকম জীবন ছিল, এখন অন্যরকম। তোমায় সেটাও বুঝতে হবে বৌদি। আর টুকি কোনোদিনও রাগঢাক করে কিছু বলতো না, আগেও না। তাছাড়া ওর নতুন সংসার, নতুন চাকরি নিয়ে ঘেঁটে আছে, সেটার জন্য হয়তো এমন বলে ফেলেছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি পুরো ঠিক আছি। আর শোনো, একদম মন খারাপ করবে না, তোমার যখন খুশি আসতে পারো, ঠিক আছে? সমরেশ সিগারেট খাওয়ার বাহানায় উঠে যায় পাশ থেকে। টুকটাক আরও কিছু কথা বলে ফোন রেখে দেয় মিথিলা। সমরেশ ফিরে এসে দেখে মিথিলার চোখ ভেজা। যতটুকু নিজে কানে আর মিথিলার কাছ থেকে শুনে বুঝতে পেরেছে ওর বৌদির মন টিকছে না ওখানে, তার মন পড়ে আছে এখানেই। তিনি ফিরতে চাইছেন এখন। মেয়ে জামেয়ের অন্ন গ্রহণ করার থেকে বোন সম ননদের অন্ন ওনার কাছে নাকি ঢের সম্মানের। দেখলেন তো মিথিলা, কিছু সম্পর্কের বিমা ওপরওয়ালা নিজেই করে পাঠায়। মিথিলা কিছু না বলে খালি মুচকি হাসে। সমরেশের সাথে আরও কিছু কথার পর মিথিলা যখন চক্র রেলের স্টেশনে গিয়ে দাঁড়ালো, শুনল ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। 7-5 ভাবতে ভাবতে যখন বাস স্ট্যান্ডে ফিরে গেল, দেখে সমরেশ দাঁড়িয়ে তখনও, আর ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মিথিলা উল্টো ফুটপাত থেকেই হাত নেড়ে বুঝিয়ে দিল কেস গন্ডগোল। ফুটপাত চেঞ্জ করে এসে দাঁড়াতেই সমরেশ বলল, দেখলেন তো, বড়দের কথা না শুনলে কি হয়? মিথিলা হেসে ফেলে। আপনি বড়?
তা কতখানি বড়? সমরেশ মিথিলার দিকে একটু তাকিয়ে থেকে বলল, এক্স্যাক্ট জানি না, তবে 7-8 ইঞ্চি তো বটেই। দুজনেই হাসতে থাকে। এর মধ্যেই নিজের হেলমেটটা মাথায় গলিয়ে নেয় সমরেশ। তারপর বাইকের ব্যাক সিটটা তুলে আর একটা হেলমেট মিথিলার দিকে এগিয়ে দেয়। বাইকে আমার খুব ভয়, একটু ঢোক গিলেই বলে মিথিলা। সিটে আলতো চাপড় মেরে সমরেশ বলে, নিশ্চিন্তে বসে পড়ুন। মিথিলা উঠে বসে বাইকে। প্রথমে বাইকে উঠে চোখ বুজেই রেখেছিল, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে চারিদিকে দেখতে দেখতে নিরাপদে বাড়ি পৌঁছে যায়। বাইক থেকে নেমে হেলমেটটা খুলে সমরেশের হাতে দেওয়ার সময় সমরেশ জিজ্ঞেস করে, ভয় করছিল কি? মিথিলাই একটু লজ্জা পেয়ে যায় এমন প্রশ্নে। হেসে দুদিকে মাথা নাড়ে। ভরসা করতে পারেন নির্ভাবনায়। কোনোদিনও ঠকবেন না মিথিলা। মিথিলা নয়, মায়াবন। মিথিলার বাড়ির সামনের কামিনীর ঝাড়টায় আজকে হঠাৎ এত জোনাকি মিটমিট করছে কিসের আনন্দে কে জানে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।